পড়ছিলাম বেলতুলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা ৩৫। চট্টগ্রামে মৌনর পরিবার সপ্তাহখানেক থাকলো। এরপরই ইয়ামিন তাদের ঠেলে ঢাকায় পাঠিয়ে দিল। এশার স্কুল আছে, রিমঝিমেরও চাকরি আছে। এছাড়া রিয়াজ সাহেব এবং জুনায়েদও ঢাকায় একা। সবকিছু মিলিয়ে পরিবারের উপর কম ঝড় যায়নি। বড় সড় দুর্ঘটনার রোগীর পাশাপাশি তার পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়বে। সেখানে মৌন এক বখাটের দ্বারা এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে রাজিয়া শেখ এবং রিয়াজ সাহেব দুজনেই নিজেদের দোষারোপ করছেন। রাজিয়া শেখও বেফাঁস বারবার মৌনর কাছে ক্ষমা চাচ্ছেন, নিজেদের গাফিলতি নিয়ে লজ্জা প্রকাশ করছেন। এতে মৌনর মানসিক অবস্থা আরো নাজুক হয়। এজন্য সবকিছু থেকে সবাইকে মুক্তি দিতে ইয়ামিনের এই কাজ। এতদিন মৌনকে ওরা দেখে রেখেছে, এবার তার মামাদের পালা। শিহাব বুস্টও এসেছে মৌনর খবর পেয়ে, কিন্তু মৌন বারবার ঘরবন্দি থাকতে চাচ্ছে। যা বেশ ভয়েরও বটে। জাবির এবং তার চেলাদের এখনো পাওয়া যায়নি। ওরা গা ঢাকা দিয়েছে, পুলিশ খুঁজছে তাকে। সাথে জাবিরের যে নেতা ছিল তাকেও বেশ চাপে রাখা হয়েছে। এই খবর মিডিয়া অবধি পৌঁছে গেছে। নেতা চাইলেও এসব ধামাচাপা দিতে পারছে না। এমপিকে তো জানানোই যাবে না জাবির নেতার লোক, নয়তো এমপি বলবে জাবিরকে ছেড়ে দিতে। কিন্তু নেতার পক্ষে জাবিরকে ছাড়া সম্ভব নয়। লাখ লাখ টাকার লেনদেনের মূল চাবিকাঠি জাবির। এর জন্য তার সমস্ত অকাজকে সে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দেয়। তবে এবার কিছুতেই ব্যাপারটা ধামাচাপা দেওয়া যাচ্ছে না এমপির সাহায্য ছাড়া। মৌনর দিনগুলো হয়তো চট্টগ্রামে ভালো কাটার কথা, কিন্তু তার তা হচ্ছে না। তার ঘুম হয় না, হাত এখনো জ্বালা পোড়া করে। হাতের চাইতেও বেশি তার বুকের ভেতরটা ঝলসে গেছে। সেই ঝলসে যাওয়া কেউ দেখতে পায় না, সম্ভব না। সে নিজের হাতের দিকে নিজে তাকাতে পারে না। বারবার দুঃস্বপ্ন দেখে, আর হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে। মৌন কবার তো আত্মহত্যারও চেষ্টা করেছিল, কিন্তু মামাদের বাড়িতে কাজ করা বৃদ্ধা তাকে দুবেলা করে কোরআন পড়ে শোনান। আল্লাহর কত মহান, তার সৃষ্টি কত সুন্দর, সেসব বর্ণনা করেন। সেসব শুনে মৌন কিছুক্ষণের জন্য আত্মহত্যার কথা ভুলে থাকে, কিন্তু তার এই ক্ষত সে কিছুতেই সারাতে পারে না। দম বন্ধ হয়ে যায় হাতের দিকে তাকালে। এজন্য প্রায় সে হাত কাপড় দিয়ে বেঁধে রাখে। সালমাও দ্রুত বাপের বাড়ি থেকে ফিরে আসে। মৌনের সাথে একবার সেও অন্যায় করেছে, অথচ মেয়েটা তাকে ক্ষমা করে দিয়েছে। এমনকি ইয়ামিনকেও জানতে দেয়নি। এত সুন্দর মনের মেয়েটার এত বড় বিপদে সে পাশে না থাকার মতো অকৃতজ্ঞ নয়। যখন মৌনর পাশে কেউ থাকে না, তখন সালমা থাকে। সালমা মোটেও মৌনর হাতের দিকে ঘৃণ চোখে তাকায় না। অবশ্য সার্জারির কারণে হাত অনেকটাই সেরে গিয়েছে, দাগগুলো খুব বেশি পরিমাণে নেই। তবুও যতটুকু আছে প্রথম দেখায় যে কারোরই গা ঘিন ঘিন করবে। সকালে বুসরা তাকে বাগানে নিয়ে গেল। হাঁটতে হাঁটতে বুসরার বিয়ের কথা বলল। তার বিয়ে ঠিক হয়ে আছে, এই তো সামনের মাসেই তার বিয়ে। সে নিয়ে কত শত আলাপ। এসব আলাপের মূল কারণ মৌনকে স্বাভাবিক রাখা। 10টায় আজ সাইকোলজিস্টের কাছে যাওয়া বাধ্যতামূলক। কিছু দূর আসতেই বাড়ির বাচ্চারা মৌনর মুখে পড়ে। মৌনর হাত দেখে সবাই ভয়ে ছুটে পালায়। দূরে থেকে বড় মামি আর মেজো মামু বাচ্চাদের ডেকে মৌনর থেকে সরিয়ে নেয়। ওরা যে মৌনর এখানে থাকাটা বিশেষ পছন্দ করছে না, এটা মৌন একটু হলেও টের পেয়েছে, কিন্তু সে এতে কিছুই করতে পারে না। প্রথম যেবার বুঝেছিল সেবার ইয়ামিন মামা চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ির সবাইকে সাবধান করেছিল। আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনের সম্পত্তিও এই বাড়িতে উপস্থিত। আমার বোনের ভিটিতে মৌন থাকছে। আশা রাখছি কেউ কখনো ওকে নিয়ে নাক কুচকাবে না, কিংবা এও ভাববে না আমার ভাগ্নে এখানে ফ্রিতে থাকছে। ওর বাপ ওর প্রতি মাসের খরচ পাঠায়, আর এটা ওর মায়েরও বাড়ি। সেই থেকে বড় মামি আর মেজো মামি দূরে দূরে থাকেন। তাদের বাচ্চাদেরও মৌনর কাছে ঘেঁষতে দেয় না। মৌনর হাত থেকে নাকি দুর্গন্ধ বেরোয়, এতে নাকি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। মৌন এখন আর কাঁদে না। কাঁদতে কাঁদতে তার চোখের পানি সব খরচ করে ফেলেছে। সে এখন পাথরের মতো হয়ে গেছে। হ্যাঁ, হাইপার হয়ে যায় কালে ভদ্রে। হঠাৎ হঠাৎ প্যানিক অ্যাটাক ওঠে। বুক খিচে ধরে, তবুও কান্না আসে না। কান্নার কথা ভাবলেও আজকাল ক্লান্ত লাগে। বুকের ভার যে সামান্য কান্নার পানিতে মিটবে না। বুসরা এই কাণ্ড দেখে দ্রুত মৌনকে অন্যদিকে নিয়ে যেতে চাইল, তবে মৌন মিনমিন করে বলল, ক্লান্ত লাগছে, আমি রুমে যাই, ডাক্তারের কাছেও তো যেতে হবে। মৌন অস্বাভাবিকভাবে ভালো আচরণ ঠিক বুসরার হজম হলো না। বুসরা হ্যাঁ কিংবা না শুনল না। সে বুসরাকে ফেলে বাড়ির ভেতরে চলে গেল। অদূরে বড় মামিকে দেখলো সে। মৌনকে দেখেই কেমন মুখটা বিকৃত করে অন্যদিকে ফিরে গেল, অথচ একসময় মৌনকে দেখলেই কাছে টেনে নিতেন, মামা বলে আদর দিতেন। মৌন অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেল। সালমা দেখলো মৌনকে যেতে, এজন্য সেও মৌনর পিছু নিল। উপরে আসতেই কেমন ধাম করে শব্দ হলো।
যেন ভারী কিছু পড়েছে। শব্দটা মৌনর ঘর থেকে আসলো। সালমান পেছনে থাকা বুসরো এই শব্দটা শুনল। দুজন একে অপরের দিকে চেয়ে ছুটে গেল মৌনর ঘরে। গিয়ে দেখলো মৌন মেঝেতে পড়ে আছে। মৌনর জ্ঞান ফিরল হাসপাতালে। তার সামনে হাসি মুখে তার সাইকোলজিস্ট বসা। মৌন উঠতেই রোকসানা আলী মুচকি এসে মৌনুর মাথায় হাত বুলিয়ে দিল। মৌন আশপাশ তাকিয়ে বলল, কোথায় আমি? হসপিটালে। দুর্বলতার জন্য মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলে? না, দুর্বলতার জন্য নয়। সত্যিটা বলুন। জীবনে এত বড় সত্যি ঘাড়ে চাপিয়ে ঘুরছি, এই সামান্য সত্যকে কি আসে যায়? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকাল সম্ভবত খুব স্ট্রেস নিচ্ছ। এত স্ট্রেস এই ছোট মাথায় নিতে থাকলে হবে কি করে? মৌন উত্তর দিল না। আমাকে বলবে না কি হয়েছে? আমি তো তোমার বন্ধুই এখন। আপনি আমার বন্ধু নন। রোকসানা হাসলেন। মৌনর মাথায় হাত বুলিয়ে বলেন, তাহলে মা, তোমার বয়সের কাছাকাছি যে আমার একটা মেয়ে আছে, আমার জানতে হবে না আমার আরেক মেয়ের মনে কি সংশয় চলছে? হ্যাঁ, হয়তোবা তোমার যা ক্ষতি হয়েছে তা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার জীবনটাও তো থামিয়ে রাখতে পারবে না, তাই না? এসব ফুলে আগাতে হবে তো, নয়তো এই যে এতগুলো মানুষ তোমাকে ভালোবাসে, দিনরাত চেষ্টা করছে তোমাকে সুস্থ করে তোলার জন্য, তার এসব পরিশ্রম যে বৃথা যাবে। মনো চুপ করে শুনল। আজ তার রোকসানার সাথে কততম থেরাপি তার নিজেরও মনে নেই, তবে এই 2 মাসে মোটামুটি ভালোই সময় দিয়েছেন ভদ্রমহিলা। বেশিরভাগ সময় বাড়ি আসতেন তিনি, কারণ মৌন ঘর থেকে বের হতেই চাইতো না। তার মনে হতো বের হলে আবারও এরকম কিছু হবে, তাই সবাই তার মুখের দিকে তাকাবে, আবারও কোনো বখাটে তার কাছে এসে তাকে কুপ্রস্তাব দিবে। না করলে আবারও গায়ে হঠাৎ কম্পন খেলে গেল তার। মৌন তোতলানো গলায় বলল, বাকিরা কোথায়? রোকসানা বুঝলেন আবারও মৌনর মনে আগের খেয়াল আসছে। এগুলো তিনি ভোলাতে অনেক চেষ্টা করেছেন, তবে এখনও তিনি ব্যর্থ হচ্ছেন। এই ধরনের পেশেন্ট তিনি আগেও একজন সামলিয়েছেন, তাই ধৈর্যহারা হলেন না। মুখের হাসি আগের মতো রেখেই বললেন, বাকিরা বাইরে অপেক্ষা করছে, ডেকে দেব? না না, থাক, শুধু জানিয়ে দিন আমি ঠিক আছি। রোকসানা তাই করলেন। পরপর আবারও মৌনর পাশে বসে অনাকাঙ্ক্ষিত এক প্রস্তাব দিলেন, চলো আজ তুমি আমি মিলে দূরে কোথাও যাওয়া যাক। মৌন আঁতকে উঠল। রোকসানা এতে আশ্বাস দিয়ে বললেন, দূরে কোথাও বলতে সমুদ্রে, পতেঙ্গা যাবে? আমার গাড়ি আছে, আমি নিজে তোমাকে ড্রাইভ করে নিয়ে যাব। রোকসানা বুঝেছেন মৌনকে আর 4 দেয়ালের মাঝে বসিয়ে চিকিৎসা আগানো সম্ভব না। মৌনর ভয়কে জয় করতে হবে, সূর্যের আলোর নিচে নিজেকে মেলে দিতে হবে। রোকসানা এক ব্যাগ থেকে কালো বোরকা বের করলেন। তোমার ইয়ামিন মামা বলল তুমি নাকি বোরকা কিনে দিতে বলেছ। বোরকা পরবে? এই যে এখানে 2টো আছে, নিজে পছন্দ করে নাও। মৌন দ্বিধায় পড়ল, অস্বস্তি হলো তার, কিন্তু তবুও রোকসানা তার সিদ্ধান্তে অটল। আজ তিনি যে করেই হোক মৌনকে নিয়ে বের হবেন। অনেক অপেক্ষা করেছেন, আর নয়। মৌন 1 ঘন্টা লাগলো সিদ্ধান্তে আসতে। রোকসানা হইতে বেশ খাটুনি হয়েছে মৌনকে রাজি করাতে। আমাদের ভয়ের সম্মুখীন হয়ে এই ভয়ের জয় করতে হয়, এই কথাটা রোকসানা খুব মানেন। নিজের এই ডাক্তারি ক্যারিয়ারে অসংখ্য লোকের মানসিক রোগ সারিয়েছেন এই একটি বাক্যকে কেন্দ্র করে। এটি ওনার চেম্বারের দেয়ালেও বড় বড় অক্ষরে লেখা। মৌন অবশেষে রাজি হলো। রোকসানাই তাকে বোরকা পরতে সাহায্য করলো। মৌন যেন এও ভুলে গেছে বোরকাটা কিভাবে পরতে হয়। রোকসানা মুচকি হাসি দিয়ে বললেন, আজকে পরিয়ে দিচ্ছি, পরের বার তুমি নিজে নিজে পরবে। আমি শিওর আজকের ঘোরাঘুরির পর তুমি নিজেই বায়না করবে সেখানে যাওয়ার জন্য। মৌন ভেতর থেকে একটা আলোর প্রদীপ জ্বলল। ভদ্রমহিলার কথাকে সে চ্যালেঞ্জ হিসেবে নিল। অর্থাৎ মৌন ভদ্রমহিলাকে মনে প্রাণে ভুল প্রমাণিত করতে চায়। সে দেখাতে চায় মৌনর সমুদ্র গিয়েও বুকের বোঝা কমছে না। রোকসানা পরম যত্নে মৌনর মুখ ঢেকে দিল নিকাবে। মৌনর মাথায় মমতার হাত বুলিয়ে দিয়ে বলেন, এবার আর ভয় নেই, তোমাকে কেউ দেখবে না, তুমি আল্লাহর সুরক্ষা কবচে আছো। শেষ কথাতে মৌন জানে না কি জাদু ছিল, তবে তার অন্তরে কিছুটা ভয় দূর হয়ে গেল। আল্লাহর রক্ষা কবচ, তাই তো। আল্লাহর রক্ষা না করলে তো আরেকটুর জন্য সে অ্যাসিডে তার মুখই ঝলসে দিত। এখন মৌন নিজেকে কি করে সামলাতো, এই ভাবনাও মৌনর মাথায় আসতে চাইল না। উল্টো সে নিজের ওজন সামলালো রোকসানার হাতে ভর দিয়ে। আবারও মাথা চক্কর দিয়ে উঠেছিল। এজন্য রোকসানা মৌনকে কিছু চকলেট আর চুইংগাম ধরিয়ে দিল। ইয়ামিনের থেকে মৌনকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। ইয়ামিন বাধা দিল না। বাকি মামারা নিজেদের কাজে বিধায় হাসপাতালে ইয়ামিন আর শিহাবি ছিল। ইয়ামিন মামা মৌনর যাওয়ার পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। আহত স্বরে বলল, আমার চিরচেনা ভাগ্নিটা কবে স্বাভাবিক হবে রে শিহাব? আর কত মাস অপেক্ষা করতে হবে?
শিহাব বলল, আল্লাহ আছেন মামা, তিনি কোনো জুলুম হতে দিবেন না। তুমি বরং ওর এখানে ভর্তির ব্যবস্থাটা আগে করো। পড়াশোনার মধ্যে আসলে আরো কিছুটা স্বাভাবিকের আশা করা যায়। আমি যথাসম্ভব চেষ্টা করছি ওর ট্রান্সফারের ব্যবস্থা করতে। সিজি যেহেতু ভালো এসেছে, সেহেতু বেশি ঝামেলা পোহাতে হবে না আশা রাখছি। দোয়া কর যাতে আমি যে ভার্সিটি দেখেছি সেটাতে হয়ে যায়। মৌনুর কনফিডেন্সকে ভেঙে গুড়িয়ে দিলেন রোকসানা। যখন ওরা নিরিবিলি বিচে আসলো, আজকে খুব একটা রোদ নেই, কেমন মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব। সমুদ্রের নিজস্ব গান, উত্তাল ঢেউ সবই মৌন মুগ্ধ চোখে দেখলো। এই দিকটায় সত্যি কেউ নেই। এটা রোকসানার সিক্রেট প্লেস, এখানে সচরাচর মানুষ আছে না। রোকসানা মুচকি হেসে বললেন, দেখেছো মৌন, আল্লাহর সৃষ্টি কত সেরা, তেমনই তার সৃষ্টির আরেক সৌন্দর্য তুমি নিজে। যে তার এই সৌন্দর্য সৃষ্টিকে বিকৃত করার চেষ্টা করেছে, সে কি এত সহজে ছাড়া পাবে বলে মনে হয়? দুঃখ কে পাবে? সেই জুলুমকারী নাকি তুমি? সেখানে তুমি নিজের এতটা বাজে পরিস্থিতি করে রেখেছো, এটা যে একদমই উচিত নয়। দেখো, আল্লাহর সৃষ্টিকে মন ভরে দেখো, প্রতিটা ঢেউকে মনোযোগ দিয়ে দেখো, পানির তরঙ্গ দেখো। আমরা এখন 5 মিনিট নীরবতার গেম খেলবো, কিন্তু দেখা গেল 5 মিনিট, 10 মিনিট, এমনকি 15 মিনিটও কেটে যায়, মৌনর মনোযোগ স্থির সেই সমুদ্রের প্রতিটা ভাঁজে। সমুদ্রের শীতল বাতাস তাদের ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তার মন যেন জিকির করছে রোকসানার বলা একটি বাক্য, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত। এর মাঝে অদূরে সে এক জাহাজ দেখল। হঠাৎ করে অনেকদিন পর তার নিবিড়ের কথা মনে পড়ে গেল। মুহূর্তেই তার চোখ ভিজে উঠল, বুকে ক্ষত তৈরি হলো। ঠোঁটে ঠোঁট চেপে জাহাজের দিকে তাকিয়ে আপন মনে ভাবল, সে কখনোই এই অবস্থা নিয়ে নিবিড়ের সামনে দাঁড়াতে পারবে না, কখনোই সম্ভব না। নিবিড় এখন দূরে আকাশের ওই মেঘের মতোই। তার এখন নিবিড়কে চাইতেও চরম লজ্জা হচ্ছে, নিজেকে খুব ছোট অনুভব হচ্ছে। সে কথা রাখতে পারল না, সে নিবিড়ের যোগ্য কখনোই হতে পারবে না। আচ্ছা, নিবিড় তার হাত দেখলে কি নিবিড় তার হাত দেখলে কি অন্য সবার মতো ছিছি করবে? সেই চরম লজ্জা কিভাবে মেনে নেবে? যেই মানুষটা তার অতি প্রিয়, তার অবহেলা তুচ্ছতা ছিল মেনে নেওয়ার মতো এত সাহস মনুর আজ অবধি হয়নি। এর মানে কি সে নিজের অনুভূতিকে বিসর্জন করে দিবে? আবারও বুকটা মুচড়ে উঠল ব্যথায়। পরিস্থিতি নাকি অনুভূতি, কোনটা তাকে পোড়াচ্ছে এই মুহূর্তে?